দুপুর পেরিয়ে যেতেও যখন সঞ্জয় ফিরল না, তখন এক অজানা ভয় চেপে ধরল সবাইকে। সঞ্জয়ের ফোনও বন্ধ। এদিকে এক নতুন সমস্যা শুরু হয়েছে সকাল থেকে। সকালে ঘুম ভেঙে আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠেছিল নীল। নীল এমনিতেই বেশ চেহারা কনসাস ছেলে। বেসিনে চোখ মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই আঁতকে উঠল। ওর মুখের ডান পাশটায় কিসের আঁচড়ে দগদগে লাল হয়ে আছে। তাড়াতাড়ি করে সে প্রত্যয় আর অখিলকে ডাকতে গেল। ডাকতে গিয়ে সে আরো অবাক। ওদের মুখে ওই একই রকম দাগ। আঁচড়টা বিড়ালের নয়। বিড়ালের আঁচড় এবড়ো খেবড়ো হয় না, এই আঁচড় এবড়ো খেবড়ো। ধাক্কা মেরে ওদের জাগালো নীল। আধ বোঝা চোখে প্রত্যয় জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে? নীল বলল, ওর জলদি, এদিকে আয়। বলে সে অখিল আর প্রত্যয়কে বাথরুমের বেসিনের সামনে নিয়ে গেল। এই দেখ। নীল আয়নার দিকে আঙুল দিয়ে বলল, আমাদের মুখে এটা কি হয়েছে রে? আয়নার দিকে তাকিয়ে প্রত্যয় আর অখিলও চমকে উঠল। ওদের মুখে এই দাগ কোথা থেকে এলো? প্রত্যয় বলল, এই কোনো পোকা টোকা লাগেনি তো মুখে? নীল বলল, কি পোকা লাগবে? আরে কাল তো আমরা কেউ কোথাও যাইনি। এমন সময় মাধবী এসে ধাক্কা দিল ওদের দরজায়। প্রত্যয় গিয়ে দরজা খুলতেই মাধবী বলল, বাসন্তীর শরীর খুব খারাপ করছে, কি সব ভুলভাল বলছে সকাল থেকে। এতদূর বলে প্রত্যয়ের মুখের দিকে তাকালো মাধবী। তারপর ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, আপনার মুখে এটা কি হয়েছে? প্রত্যয় বলল, জানি না, সকালে উঠে দেখছি এরকম হয়ে গেছে। বাসন্তী কি হয়েছে? ইতিমধ্যে নীল আর অখিলও দরজার কাছে এগিয়ে এসেছে। মাধবী বলল, জানি না, সকাল থেকে কেমন উদ্ভট সব কথা বলছে। আসুন না একবার আপনারা। মাধবীর পিছু পিছু ওদের ঘরের দিকে এগোলো ওরা। দরজা ঠেলে ভিতরে ঢুকে ওরা দেখল খাটের ওপর বাসন্তী বসে আছে। তার চোখ মুখ ভয়ঙ্কর রকমের উজ্জ্বল। এক রাতের ব্যবধানে দারুণ স্পষ্ট হয়ে উঠেছে তার সদন্ত। সাপের মতো হিস হিসে গলায় বাসন্তী বলল, তোরা সব মরবে, সব, কেউ আর ফিরতে পারবে না, কেউ পারবে না, সবাই মরবে। খাটের পাশে একটা চেয়ারের উপর বসেছিল প্রীতি। সে বলল, ঘুম ভাঙতে দেখি খাটের ওপর এইভাবে বসে আছে বাসন্তী। ওকে ডাকতেই ভেঙচি কেটে আমার দিকে তাকালো। আমি ভাবলাম হয়তো মজা করছে। পা দিয়ে একটু গুঁতো মেরে বললাম, কিরে, সকাল সকাল মনুমেন্ট হয়ে বসে আছিস কেন? তখন বিকৃত গলায় বাসন্তী বলল, পালা, যতদূর পারিস সবাই পালা। তারপর হঠাৎ দাঁত মুখ খিঁচিয়ে আমার দিকে তেড়ে এলো বাসন্তী। এইবার একটা অদ্ভুত কথা বলল বাসন্তী। অখিলদের দিকে তাকিয়ে সে বলল, সঞ্জয় কোথায়? তাই তো, ওদের হঠাৎ খেয়াল হলো সকাল থেকে সঞ্জয়ের কোনো খোঁজ নেই। একে অন্যের মুখের দিকে তাকালো ওরা। বাসন্তী হাসল। হাসতে হাসতে বলল, ও গেছে, আর ফিরবে না, ও আর ফিরবে না। মিনিট 30 পর ধীরে ধীরে বাসন্তী নিস্তেজ হয়ে এলো। তারপর আস্তে আস্তে এলিয়ে পড়ল বিছানায়। অখিল বাসন্তীর কপালে হাত দিয়ে দেখল কপাল অত্যন্ত ঠান্ডা, যেন এইমাত্র ফ্রিজ থেকে বের করা হয়েছে ওকে। অবশ্য দ্রুতই বাসন্তীর তাপমাত্রা ঠিক হয়ে এলো।
কিন্তু একটা নতুন চিন্তা ভর করলো ওদের মধ্যে। সঞ্জয় কোথায়? ফোন করেও সঞ্জয়ের কোনো হদিশ পাওয়া গেল না। 10:30টার দিকে যখন হরিহর চা দিতে এসে ওদের মুখের অবস্থা দেখল, সে সব হয় 2 পা পিছিয়ে গেল। এ কি হয়েছে আপনাদের মুখে বাবু? হ্যাঁ, এটা কি হয়েছে? অখিল বলল, জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখছি এটা হয়েছে। হরিহর বিড়বিড় করে বলল, পিশাচের নাচ বাবু, পিশাচের নাচ। আপনারা পালান, পালান, এইখানে থাকবেন না বাবু, মারা পড়বেন তাহলে। এই দাগ কেটে ওরা চিহ্ন দিয়ে যায়, কাকে কাকে নিয়ে যাবে আপনাদেরকে। আপনাদেরকে সঞ্জয় বাবু সকালেই চলে গেছেন। হ্যাঁ, আপনারাও যান, আপনারাও যান। কথাটা বলে চা রেখে নিচে চলে গেল হরিহর। হরিহর নেমে যেতেই অখিল বলল, সঞ্জয় চলে গেছে হরিহর জানলো কেমন করে? সঞ্জয় কি ওকে বলে গেছে? আমার মনে তো হয় না। সঞ্জয় আমাদের ফেলে দিয়ে চলে যাবে সেটা হতেই পারে না। তাহলে হরিহর জানলো কেমন করে? নীল বলল, হ্যাঁ সত্যিই তো। অখিল বলল, খটকা লাগছে, খটকা লাগছে। এরা সবাই মিলে সঞ্জয়কে গায়েব করে দেয়নি তো? প্রত্যয় বলল, চল ভাই থানায় যাই, অনেক হয়েছে, এবার পুলিশকে না বললে বিপদ আরো বাড়বে। অখিল বলল, সকাল থেকে সঞ্জয় নেই, মোটে 3-4 ঘন্টা হয়েছে। ওরা এখন মিসিং রিপোর্ট নেবে না। হ্যাঁ, তার চেয়ে চল আমরা খুঁজে আসি। নির্ঘাত আশেপাশে কোথাও আছে, ফোনটা বোধহয় বন্ধ হয়ে গেছে, চল গিয়ে খুঁজে আসি। অবশ্য আশেপাশে অনেক খুঁজেও সঞ্জয়কে কোথাও পাওয়া গেল না। এদিকে দুপুর হয়ে এসেছে, সূর্য মধ্য আকাশে পৌঁছে গেছে বেশ কিছুক্ষণ। 1:30টার দিকে ঘেমে নিয়ে ঘরে ফিরল ওরা 3 জন। বাসন্তী তখনও ঘুমোচ্ছে। মাধবী আর প্রীতি ওর বিছানার পাশে বসে আছে। ওরা 3 জন নিচের লনে গিয়ে সিগারেট জ্বালিয়ে বসল। 3 জনের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। হঠাৎ করেই যেন সবকিছু ওদের হাতের বাইরে চলে গেছে। দিশেহারা চোখে একে অন্যের দিকে তাকাচ্ছে 3 জনে। ঠিক এমন সময় একটা চেনা কণ্ঠস্বর শুনে রীতিমতো চমকে উঠে ওরা রাস্তার দিকে তাকাল। কয়েক সেকেন্ড ওদের মুখ দিয়ে কোনো কথা সরল না। ওদের চোখের সামনে হাসি মুখে ব্যাগ কাঁধে করে দাঁড়িয়ে আছে প্রতুলদা। তাড়াতাড়ি উঠে প্রতুলের কাছে গেল ওরা। নীল প্রশ্ন করল, তুমি? আরে তুমি এখানে? প্রতুল বলল, তোদের জন্য এলাম ভাই। কি সব ঝামেলায় ফেসে আছিস শুনলাম। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? প্রতুলদা এসে গেছে, বল কি হয়েছে? প্রত্যয় ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করল, তোমাকে কে জানালো? প্রতুল হাসল, সে অনেক কথা, তোরা বুঝবি না। প্রত্যয় বলল, আরে বুঝবো, তুমি বলো আমাদেরকে। প্রতুল বলল, গত 2 দিন ধরে একজন মধ্যবয়স্ক মহিলা আমার স্বপ্নে আসছেন। বারবার একই কথা বলছেন, ঘাটশিলায় যাও, ঘাটশিলায় যাও, ওদের বড় বিপদ, ওদের বড় বিপদ, বুঝলি তো? আমি প্রথমে ভাবলাম যে বোধহয় তোদেরকে অনেকদিন দেখছি না, তাই আমি মিস করছি। কিন্তু কাল রাতে হঠাৎ মধুময়কে আমি স্বপ্নে দেখলাম। সেই যে তোদেরকে বলেছিলাম। মধুময়ও আমাকে বলল যে আমি যেন এখানে আসি, তাই সকালে ট্রেন ধরে চলে এলাম। এবার বল, তোরা এখানে কি ঘোটালা পাকিয়েছিস? হ্যাঁ, যে আমাকে ওখান থেকে ছুটে আসতে হলো, লোকজন স্বপ্ন দিচ্ছে আমাকে। অখিল তখন প্রতুলকে সব খুলে বলল, A to Z, কিচ্ছু বাদ দিল না। সত্যি বলতে প্রতুলকে পেয়ে ওরা যেন পুরনো সাহস ফিরে পেয়েছে। যে সমস্ত দুশ্চিন্তা ওদের কুরে কুরে খাচ্ছিল, প্রতুল আশায় তার অনেকটাই কমে গেছে। বিদেশ বিভুঁইয়ে চলার সময় মানুষ যখন হঠাৎই কোনো দেশি গাছ দেখতে পায়, তখন তার মনের যেরকম অবস্থা হয়, ওদের 3 জনের অবস্থা এখন ঠিক সেই রকম। সব শুনে প্রতুল বলল, সবই বুঝলাম। ব্যাপারটা হচ্ছে এখানে ঘটনা ঘটছে 2টো, একটা জাগতিক, একটা অলৌকিক। তোরা বরাবরই অলৌকিকটাকে অগ্রাহ্য করে গেছিস, এই জন্য বলেছিলাম আমার কথা শুনে চলবি।
আরে বোকা, প্রতিটা জায়গার কিছু নিজস্ব রহস্য থাকে, তাকে রেসপেক্ট করতে হয়। এটা ভুল কিচ্ছু না। এসব তো বুঝলি না, সবসময় হামুড়ি। যাই হোক শোন, চল এখান থেকে ঘরে বসে প্ল্যান করা যাক। হোটেলের রুম ফাঁকা আছে আশা করছি। উপরতলায় অখিলদের পাশের রুমটা খালি পাওয়া গেল। ওটাই একদিনের জন্য বুক করলো প্রতুল। তারপর উপরে যেতে যেতে বলল, এখানে আরও একটা হোটেল ছিল বছর 8 আগে, একটু সামনে এগিয়ে। আমি ওইটাতে ছিলাম। ওই হোটেলটা এখন আছে? অখিল ঘাড় নাড়ল। না, এখানে তো আর কোনো হোটেল নেই।